তুই কি ধবধবে সাদা পিঠ দেখিয়ে কি নিজেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করতে চাস? আর কতজনকে আকর্ষণিত করবি? এর থেকে রাস্তায় নেমে যা, তাহলে খদ্দের পেয়ে যাবি। কোনো দিন একসাথে ২-৪ জনকে পেয়ে যেতে পারিস। এটাই তো চাস তুই। নিজের রুমে কাজ করছে সোহানা। এমন সময় আচমকে এসব কথা বলে রাতুল। সোহানা সবটা শুনে কর্কশ গলায় বলল, আর কিছু বলার আছে আপনার? যদি না বলার থাকে তাহলে চলে যান। আমি কেমন করে থাকি তাতে আপনার কি? আর একটা কথা রাতুল চৌধুরী, আমার বিষয়ে নাক না গলিয়ে হবু বউয়ের কথা ভাবুন। তখনই রাতুল সোহানার চুলের মুঠি ধরে সোহানাকে ধরে দেওয়ালের কাছে নিয়ে দেওয়ালে পিঠ লাগিয়ে গলাটি চেপে ধরে বলল, কি বললি? তোর তো সাহস কম না? আমার বাড়ি থেকে আমাকে যেতে বলছিস? তুই হয়তো ভুলে যাচ্ছিস আমার বাড়ির আশ্রিতা তুই। আমাদের বাড়িতে থাকতে কোনো বিপদ হলে সব আমাদের ঘাড়ে আসবে। সোহানা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, সত্যি কি আমি আশ্রিতা রাতুল ভাই? হতে পারি, না হলে কি আর হবে? চিন্তা করবেন না, বেশি দিন আর এই আশ্রিতার দায়িত্ব পালন করতে হবে না। কোথাও যাওয়ার জায়গা আছে নাকি যে যাবি? না থাকলে রাস্তায় নেমে যাব তোমার ভাষায়। সমস্যা নেই, কাল আপনার বিয়ে, যান ঘুমিয়ে পড়ুন। কাল হয়তো বেশি ঘুম নাও হতে পারে। বেশি কথা বলিস না। তুই কি সত্যি চাস যে বিয়েটা আমি করি? আমার চাওয়া আর না চাওয়াই কি এসে যায়? প্লিজ কোনো অতীত মনে রাখবেন না। অতীত কাউকে সুখে থাকতে দেয় না। দেখুন না, বাবা মা যদি বর্তমানে বেঁচে থাকতো তাহলে আমাকে আশ্রিতা হয়ে থাকতে হতো না। এই চুপ কর, তোর এই ন্যাকামি ভাষণ শোনার ইচ্ছা আমার নেই। থাক, কাল আবার ড্যাং ড্যাং করে বিয়েতে যাস না। তোকে আমার একদম সহ্য হয় না। আচ্ছা যান, ঘুমিয়ে পড়ুন, আমি ঘুমোবো। কাল সকালে অনেক কাজ আছে। রাতুল ভাইয়ার বিয়ে বলে কথা। রাতুল আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। রাতুল নিজের রুমে এসে খাটে আধহেলান দিয়ে বসে বসে ভাবছে, এই মেয়েটা কি বুঝতে পারে না যে আমি তাকে ভালোবাসি? এটাও কি ও বুঝতে পারে না? ওর কি সত্যি আগের সব নাটক ছিল? ঘুমিয়ে পড়ি, কাল না হয় দেখা যাক কি হয়। এই ভেবে সে শুয়ে পড়ে। সোহানা তার রুমে বালিশে মুখ চেপে কাঁদছে আর ভাবছে, বাবা মা কেন আমাকে একা করে চলে গেল? কেন আমাকে মামার ঘাড়ে দিয়ে গেল? কেন? কোথায় যাব আমি? কোথাও যাওয়ার কি জায়গা আছে আমার? আর ভাবতে পারছি না। তবে এই জায়গা ছেড়ে চলে যাব, না হলে কেমন করে তার সংসার দেখব? সে অছুরে কান্না করতে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাসার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখে তার মামিকে ডাকতে থাকে। মামি, ও মামি, কোথায় তুমি? তোমার দেরি করে খেলে সুগার বেড়ে যাবে। মামা, আজ যে তোমাদের বাড়িতে বিয়ে সে কি মনে আছে? রাতুল ভাইয়া, রোহান ভাইয়া, জেনি কোথায়? সবাই খেয়ে নাও, তোমাদের খাবার টেবিলে দিয়ে গেলাম। বলে সোহানা সেখান থেকে রুমের দিকে চলে যায়। সোহানা নিজের রুমে বসে বসে আয়না দেখছে আর চুল আঁচড়াচ্ছে। তখনই রাতুলের ছোট ভাই রোহান এসে সোহানার পাশে দাঁড়িয়ে বলল, সোহানা, এটা কি করছিস? তুই কি ভাইয়াকে ছেড়ে থাকতে পারবি? আর যা হয়েছে তাকে ভুলে যেতে পারবি? সোহানা মুচকি হেসে উঠে বলল, রোহান, খারাপ মেয়েরা সবকিছুই করতে পারে। সেই মুহূর্তে রাতুল সেখানে চলে আসে। সোহানা তখনই বলে ওঠে, রোহান ভাইয়া, আমি এসব বিষয়ে কথা বলতে চাই না। আর বিয়ে শেষ হলেই খারাপ মেয়েকে দেখতে পাবে না, কারণ ওয়াদার বরখেলাপ করতে পছন্দ করে না আলো। আর যাই হোক, কারো আশ্রিতা হয়ে থাকবে না এ বাড়িতে। ও তাহলে কোথায় যাবি বোন? কিছু কি ভেবেছিস? দেখ, আরো কাউকে জুটিয়ে ফেলেছে। এদের মতো মেয়েরা সব করতে পারে। আপনারা এখন যান এখান থেকে, আমি পোশাক বদল করব। বলেই সোহানা দুজনকে ধরে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। কারণ আজ এই বাড়িতে খুশির দিনে সে কাউকে কান্না করতে দেখতে চায় না। নিজে নিজে বলছে, এই সোহানা, ওয়াদা ভুলে যাস না। ওয়াদা ভঙ্গ করা মসজিদ ভাঙার সমান। আর যেটুকু স্মৃতি আছে তা দিয়ে বাকি জীবনটা না হয় কাটিয়ে দিবি। বিকালে যথারীতি সবাই চলে গেল বিয়ে বাড়িতে। সোহানা রাতেই সবকিছু গুছিয়ে রেখেছে যাতে বেরোতে কোনো সমস্যা না হয়। আল্লাহর নাম নিয়ে বের হয়ে দরজার সামনে আসতেই রাতুলের মা বলল, কোথায় যাচ্ছিস সোহানা? এভাবে পালিয়ে যাচ্ছিস কেন? তোমাদের কিছু নেইনি মামি, চলে যাচ্ছি। এখানে থাকলে কষ্ট বাড়বে, তাই। তোমার ছেলেকে শান্তিতে যে সংসার করতে হবে মামি, এটা উত্তর না। কোথায় যাবি? আর কেনই বা যাবি? জানি না, তবে ঠিক হয়ে যাবে। কক্সবাজার যাব। বলেই সোহানা বের হয়ে যায়। সোহানা ব্যাগ নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কিছুই চেনে না সে এখানে। কোথায় যাবে, কি করবে, কিছুই ভাবতে পারছে না। আল্লাহ, আমি কোন পাপ করেছিলাম যে এমন বিপদের মুখে পড়ছি বারবার? সব হারিয়ে তো আজ নিঃস্ব। আত্মহত্যা যদি পাপ না হতো তাহলে হয়তো আজ সে অনেক দূরে চলে যেত। কিন্তু কি করব, মৃত্যুও হয়তো আমাকে চায় না। কোথায় যাব আমি? তখনই এক মধ্যবয়সী ভদ্রলোক এসে বলল, এই যে, আমাকে বলছেন কি? এখানে তুমি ছাড়া অন্য কেউ আছে? কত লাগবে বলো? দেখে তো মনে হয় নতুন। কত লাগবে? 10 দিব। বউ 5 দিন বাড়িতে নেই। কি বলছেন এসব? মাথা খারাপ নাকি আপনার? দেখতে তো বাবার বয়সী। লজ্জা করে না আপনার? চুপ, দেমাগ দেখে তো মনে হয় নিষ্পাপ। চল বিছানায়, আরো বেশি দেব। তোদের মতো মেয়েদের চেনা আছে। ভাষা সংযত করুন। একটা মেয়ে একা দাঁড়িয়ে থাকলেই যে প্রস্টিটিউট হবে এটা কেন ভাবেন? নিজের কি মেয়ে নেই? সব মেয়েকে তো মেয়ের চোখে দেখেন। ঢং না করে বল কত লাগবে। চল, বেশি দিব, সমস্যা নেই। বলেই হাত ধরে টানতে লাগলো সোহানাকে। সোহানা রেগে থাপ্পড় দিয়ে বলল, সাহস তো কম না আপনার? আপনি আমার হাত ধরার দুঃসাহস দেখালেন? বাবার বয়সী চাচা বললাম, কানে যায়নি? না আরো কয়েকটা লাগবে? একটা মেয়ে এভাবে রাস্তায় হেঁটে গেলে যে সে বেশ্যা বা পতিতা হবে সেটা ভাবেন কেন? লোকটি কিছু না বলে চলে গেল। আমিও সে জায়গা থেকে সরে গেলাম। একটু হাঁটতেই পেছন থেকে একটা মেয়ে দৌড়ে এসে বলল, কি হয়েছে বোন? তোমাকে দেখলাম একটা লোকের সাথে হাতাহাতি করতে। সোহানা ইশারায় সবটা খুলে বলে। মেয়েটা অভয় দিয়ে বলল, আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। আমার বড় ভাই ভাবি আর আমি বাড়িতে থাকি। হ্যাঁ, যেতে পারি, তবে শুধু রাতটা থাকার জন্য। ওকে, সমস্যা নেই। তুমি থাকতে না চাইলে রাখবো না। সোহানা ভাবছে, না জানি এই বয়সে আর কত বিপদের সম্মুখীন হতে হবে। মেয়েটার সাথে গেলে কোনো বিপদ কি হবে ভেবেই কুল পাচ্ছে না সে। কি হলো বোন, চলো। সোহানা মেয়েটির সাথে হাঁটতে থাকে। আর এখানেই আমাদের গল্প শেষ।
শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি হবে সোহানার? সে কি ভালো জায়গায় যাচ্ছে নাকি সেখানেও বিপদ? রাতুল কি করবে সব শুনে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ মোস্তফা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।